ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনভা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কর জিডিপির অনুপাতে বাংলাদেশের অবস্থান একদম তলানিতে। নানা উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আদায় হচ্ছে না। এমন পরিস্থিতিতে আবারও বেশ কিছু নির্দেশনা জারি করেছে এনবিআর। অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে কর কর্মকর্তাদের। আর এসব নিয়ে আজকের টালি খাতার রাজস্ব আহরণে কড়াকড়ি, বাণিজ্যে কী প্রভাব আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতেই একটু আশরাফ আহমেদ আপনার কাছে যেতে চাই যে ব্যবসার পরিবেশে এই নীতিগুলো কী ধরনের প্রভাব পড়তে পারে, ফেলতে পারে, আপনারা কি আসলে এটা নিয়ে আতঙ্কিত কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, এআইটি আমি যদি একদম প্রথম জায়গা থেকে শুরু করি, যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের যে মেকানিজমটা আমাদের আছে, এটা যদি আপনি ধরেন আপনি ইন্টারন্যাশনাল কোনো সফটওয়্যার ইআরপি সফটওয়্যার বসাতে চান, তার ভেন্ডরদেরকে বোঝাতে গেলে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। তার সিম্পল কারণটা হচ্ছে এই জিনিসটা কোথাও নেই পৃথিবীতে। খুব অল্প কয়েকটা দেশে আছে যেখানে বেসিক্যালি এই এআইটি সিস্টেমটা হচ্ছে এফেক্টিভলি কি হয়। এআইটি মানে হচ্ছে আপনি টপ লাইন রেভিনিউর উপর ট্যাক্স কেটে রাখছেন। সেটা কিন্তু ভ্যাট হতে পারে, কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু আমার প্রফিট হলো কি না হলো তার উপরে ডিপেন্ড করে। কিন্তু আপনি সেটা না দেখে আপনি আপফ্রন্ট একটা সিস্টেম কেটে রাখছেন। ফলে যেটা হচ্ছে, এবং এই যে এই বেসিক অসঙ্গতির কারণে আপনি ডাউন দ্য লাইন যত কাজ করছেন সবকিছু কোনোটাই কিন্তু আসলে ব্যবসা বান্ধবও হচ্ছে না, দেশের অর্থনীতির জন্য যে খুব একটা এফেক্টিভ হচ্ছে তাও না। হ্যাঁ, সরকারের কিছু রাজস্ব আয় হচ্ছে, কিন্তু এই রাজস্ব আয়টা হচ্ছে ভুল পথে। এবং ফলে যেটা হচ্ছে, এবং আমি যদি জিনিসটাকে আরো ভয়ঙ্কর ভাবে এক্সপ্লেন করি আপনাকে, দেখুন, অ্যাবাউট 8-10 বছর আগে হঠাৎ করে আমাদেরকে বলা হলো এআইটি যেটা দেওয়া হবে সেটাই ফাইনাল ট্যাক্স। তার মানে হচ্ছে আপনি আমাকে বলে দিলেন যে ভাই, আপনি যদি সার্ভিস সেক্টরে থাকেন তাহলে আপনার ট্যাক্স টপ লাইনের উপরে 10%। আপনি তাতে 30% প্রফিট করেন বা না করেন তাতে সরকারের কিছু আসে যায় না, আপনাকে ওই 10%ই ট্যাক্স দিতে হবে, সেটাই আপনার মিনিমাম ট্যাক্স। এটা আমি মনে করি এটা একেবারেই অনৈতিক এবং অনুচিত একটা কাজ করা ছিল। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশের এন্টায়ার সার্ভিস সেক্টর, প্রাইভেট সেক্টর সার্ভিস সেক্টর মুখ থুবড়ে আছে সিম্পলি এই একটা ট্যাক্স রেগুলেশনের কারণে। এবং আপনি যদি এই বছরে যে চেঞ্জটা আনা হলো, যেটা ওয়েলকাম চেঞ্জ, সেটা হচ্ছে, যেটা অ্যাটলিস্ট বলা হচ্ছে যে না, আপনি এআইটি যেটা দিচ্ছেন সেটা আপনাকে পরের বছরের জন্য অ্যাডজাস্ট করতে দেওয়া হবে। সেখানেও কিন্তু অনেকগুলো শর্ত আছে যেগুলো মানলে পরে দেখা যাবে যে আপনার যতটুকু ছাড় পাওয়া দরকার তার হয়তো একটা ক্ষুদ্র অংশ আপনি পাচ্ছেন। যেটা এনবিআর এর এই বছরের অর্থ বিলে যেটা এবং ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে যেটা করা হয়নি, সেটা হচ্ছে যে আপনার কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেটা ফেরত দেওয়ার মেকানিজম কি হবে সেই বিষয়ে কোনো কিছু ঠিক করা হয়নি। ব্যক্তি পর্যায়ের যে ইনকাম ট্যাক্স, বিশেষ করে একটা পার্টিকুলার সেগমেন্ট যেখানে এটা খুব ইজিলি এস্টাবলিশ করা যায়, যেখানে স্যালারি এমপ্লয়ীদের ক্ষেত্রে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে রাখা হয়, সেটার একটা পোর্শন ফেরত দেওয়ার জন্য 120 দিনের একটা নির্দেশনা দেওয়া আছে। আমরা খুবই আনন্দিত হব যদি এই মেকানিজমটা অ্যাটলিস্ট কাজ করে। তাহলে অ্যাটলিস্ট আমরা ভবিষ্যতে কর্পোরেট ইনকাম ট্যাক্সের যে ফেরত দেওয়ার মেকানিজমটা, সেটা যদি কার্যকর করা যায় তাহলে কাজ হবে। এই অবস্থায় হ্যাঁ, আমরা প্রথম ধাক্কায় আমাকে যদি বলেন যে এনবিআর কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন আছে, কিন্তু সেটা আপনি যতক্ষণ না ট্যাক্স ওম্বাডসম্যান বসাচ্ছেন, যে আপনি যদি না জানেন যে যিনি ট্যাক্স কর্মকর্তা তিনি কি অনৈতিকভাবে চাপ দিচ্ছেন, তিনি কি ক্ষমতার অপব্যবহার করছেন কিংবা অতি বল প্রয়োগ করছেন কিনা, এই জিনিসগুলোর কিন্তু একটা ফলব্যাক মেকানিজম এনবিআর এর ভিতরে থাকা দরকার। স্ট্রাকচারালি এটা থাকার কথা, একজন ট্যাক্স ওম্বাডসম্যান থাকার কথা। জনাব আশরাফ, এই যে কর কর্মকর্তাদের যে ধরনের সুবিধার কথা আপনি বললেন, যে ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, আসলে আমরা এটাকে বলবো যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা আসবো। কিন্তু ডক্টর রুমানা হক, আপনার কাছে একটু এই একই বিষয়টি নিয়ে যেতে চাচ্ছি যে রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে যে 5টি নির্দেশনা জারি করা হয়েছে, আপনি কি মনে করছেন যে এর ফলে রাজস্ব আদায় বাড়বে কিন্তু ব্যবসায়ীরাও পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে না বা ব্যবসায়ীদেরও সুবিধা হবে? জনাব আশরাফের কথা তো শুনছিলাম আমরা।
জি, ধন্যবাদ। আমি ওনার সাথে একমত হয়ে বলতে চাই যে আসলে এই ধরনের যখন অ্যাডভান্স কর যখন নেওয়া হয় সেটার কিছু নেতিবাচক দিক আছে। তবে তার আগে একটু বলি যে এই ধরনের যখন উদ্যোগ নেওয়া হয় সরকারের প্রত্যাশা কি থাকে? সরকার ভাবে যে তার যে রাজস্ব আদায় হবে এটি আসলে নিশ্চিত হবে। যেহেতু আগেই এই করটি দেওয়া হবে, সরকার বুঝতে পারবে যে আসলে কি পরিমাণ কর তার কাছে আসছে, এবং সেটা তখন তার ব্যয় সক্ষমতা বাড়বে সরকারের দিক থেকে। এবং সরকার মনে করে যে যখন এরকম অগ্রিম কর নেওয়া হয় তখন এটা কর ফাঁকি কমাতে সহায়তা হবে। যেহেতু ব্যবসায়ীরা শুরুতেই কর দিয়ে দিচ্ছেন, সুতরাং পরবর্তীতে সরকারের একটা হয়তো আশা থাকে যে কর ফাঁকির যদি কোনো সুযোগ থাকে সেটা কিছুটা কমে আসবে। সরকার অনেক সময় এটাও আশা করে যে অগ্রিম কর দেওয়া মানে হলো যে কর প্রদানের একটা সংস্কৃতি তৈরি হওয়া, যে না আমি কর দিচ্ছি, আমাকে দিতে হবে। কিন্তু বাস্তবতা হলো যে এটার কিন্তু আসলে যারা ব্যবসায়ী যারা দিচ্ছেন তারা বিষয়টিকে কিভাবে দেখছেন, যেটি আমি আশরাফ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত হয়েই বলবো যে তাদের উপর কিন্তু বেশ কয়েকটি নেতিবাচক প্রভাব পড়ে। তার মধ্যে একটা হচ্ছে কি, তার কার্যকরী মূলধন তারা বিনিয়োগ করবে, করে সেটার মুনাফা অর্জন করবে, তারপরে সে করটাকে দিবে। কিন্তু যখন আপনি আপফ্রন্ট এটা দিয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনার মূলধনটা কমে আসছে। আপনি যে কাঁচামাল কিনবেন সেটা কেনার জন্য আপনার তখন কিন্তু সেই আপনার কাছে সেই পর্যাপ্ত হয়তো তখন ওয়ার্কিং ক্যাপিটাল, আপনার কার্যকরী মূলধন নাই। এবং এটা থেকে আপনার কি হবে, আপনি হয়তো তখন আপনাকে ব্যাংকের থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারবে, কারণ আপনাকে তো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল নেই, আপনি কোথায় পাবেন? আপনাকে আবার ব্যাংকের উপর চাপ তৈরি হবে, আপনাকে আবার ব্যাংক থেকে ঋণ নিতে হবে। সুতরাং ব্যবসায়ীদের আবার হয়তো ঋণের বোঝা বাড়তে পারে। সেটা আবার কি, তাহলে তার আবার সুদ দেওয়ারও একটা বিষয় চলে আসে, তার সুদ দেওয়ারও ব্যয় এটা বাড়বে। সুতরাং অবশ্যই তাদের উপর চাপ পড়ে, এবং এই চাপটা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা আছেন তাদের উপর, কারণ তারা খুব অল্প মূলধন নিয়ে কাজ করেন। তো এখানে যদি তাদেরকে দিতে হয় এরকম অগ্রিম একটা কর, তাহলে অবশ্যই এটা তাদের উপর চাপ পড়বে, এবং এখানে কিন্তু তাদের উৎপাদন ব্যয় বাড়ছে। ব্যয় বাড়ছে কি হিসাবে? কারণ আগেই তো সে কর দিয়ে দিচ্ছে, সে জানে না আসলে তার কত মুনাফা হচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় যে আমাদের তো এমনি আমাদের নতুন বিনিয়োগকারী আমরা পাচ্ছি না, উদ্যোক্তা পাচ্ছি না। তো সেখানে এটা যদি তাদেরকে নিরুৎসাহিত করে যে আমাকে আগেই আসলে করের ব্যবস্থাও করতে হবে, তাহলে নতুন উদ্যোক্তা আমরা কিভাবে তৈরি করব সেটি একটু আমাদের প্রশ্ন তোলে। সেই সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমরা তো বারবারই বলছি আমাদের ইন্টারন্যাশনাল যে আমরা যে রপ্তানির ক্ষেত্রে কম্পিটিটিভনেস আমাদেরকে বাড়ানো, তো এটা আমাদের খেয়াল করতে হবে যে এই যে আমরা উৎস করটা নিয়ে নিচ্ছি, তো এই ক্ষেত্রে আসলে উৎপাদন খরচ যদি বাড়ে, তাকে যদি আসলে নিরুৎসাহিত করে, এবং এটা আসলে আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের যে পণ্যের প্রতিযোগিতা সেটা আমাদেরকে আসলে দুর্বল করে দিচ্ছে কিনা। আর সর্বশেষে আমি আবারও বলছি যে রিফান্ডের যে বিলম্ব হয় আমাদের দেশে যে কোনো কিছুতেই অ্যাডজাস্টমেন্টে, এইটা কিন্তু দীর্ঘদিন এই টাকা আটকে থাকাটা একটা বড় ধরনের নিরুৎসাহ তৈরি করতে পারে। এবং এটাও কিন্তু আবার একসাথে যখন এগুলো অ্যাডজাস্টমেন্ট করা হবে তখন আসলে কোন সময় করা হবে বছর শেষে, সেটাও আবার সেই তার নগদ যেই টাকার প্রবাহে সেটাও সংকট তৈরি করতে পারবে কিনা, তৈরি করবে কিনা, এটাও খেয়াল করতে হবে। সুতরাং এই রিফান্ডের বিলম্বটা এটা কিভাবে তারা ম্যানেজ করবে এবং সেটা আসলে কতটা নিরুৎসাহিত করবে সেটা আমাদেরকে ভাবতে হবে। জি, এই বিষয়টি নিয়ে আমরা আসলে আরো কথা বলবো, কিন্তু ডক্টর রুমানা হক এবং জনাব আশরাফ আহমেদ, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরছি আপনাদের কাছে। বাণিজ্যের প্রভাব জানতে আমি এ পর্যায়ে একটু আশরাফ আহমেদ আপনার কাছে যেতে চাচ্ছি। এই যে রাজস্ব ঘাটতি কমাতে বা রাজস্ব ঘাটতি মেটাতে সরকারের এই আমরা যদি বলি কড়াকড়ির পথ বেছে নেওয়া, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবসা কেন্দ্রে বিনা বাধায় কর কর্মকর্তার প্রবেশ বা বেশ কিছু সুযোগ দেওয়া হয়েছে আমরা দেখছি। এর ফলে কি আপনাদের কোনো রকমের ইনসিকিউরিটির ব্যাপার আছে কিনা, বা কোনো রকমের দ্বন্দ্বের অযাচিত ঝামেলা তৈরির কোনো সুযোগ দেখছেন কিনা আপনারা? এটা ইনভেরিয়েবলি হবে। এই মানে আমি বোধহয় এটা ধরে নিতে পারি আমরা যে এই ধরনের ইস্যুস ক্রিয়েটেড হবে, অযাচিত হস্তক্ষেপ তৈরি হবে। এবং সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে কর কর্মকর্তাদের আচরণের উপরে নজরদারিটা এনবিআর থেকেই আছে কিনা। যেই কারণে বলছিলাম আমি একটু আগে যে দেখুন, আমার তো একটা কর্মকর্তাদের জন্য একটা ওমবাডসম্যান দরকার, একটা ন্যায়পাল দরকার, যে একজন কর কর্মকর্তা তার যে ক্ষমতাটা দেওয়া হলো সেটার অপব্যবহার করছেন কিনা, সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করছেন কিনা, এই যে এই মেজারটা, এবং সেটার জন্য গ্রিভেন্স মেকানিজম আছে কিনা, যে আমরা যদি সংক্ষুব্ধ হই তাহলে আমরা এনবিআর কার কাছে গিয়ে কমপ্লেন করব। এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার না হয়, এই সিস্টেমটা কিন্তু যদি এই মানে এই চেক মেকানিজমটা যদি আপনি না এস্টাবলিশ করেন তাহলে কিন্তু এটা কাজ করবে না ঠিক মতো। এবং এটার ফলে যেটা হবে যে এই যতক্ষণ না এই মেকানিজমটা দাঁড়িয়ে যাচ্ছে, যতক্ষণ না এই কালচারটা তৈরি হচ্ছে, ততক্ষণ এটার অপব্যবহার হবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা জিনিস বলি আপনাকে। দেখুন, যেটা আমরা সবচেয়ে বড় ভুলটা যেটা আমরা করছি,
সেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দেই যে OECD কান্ট্রিজ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, মানে উন্নত দেশ যাদেরকে বলি আমরা, সেক্ষেত্রে আপনি যদি এভারেজে দেখেন যে মোট যে ইনকাম ট্যাক্স কালেকশন হয় তার 2/3 আসে ব্যক্তিগত করদাতার কাছ থেকে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমরা এনবিআর এই স্ট্যাটিস্টিক্সটা রেগুলারলি পাবলিশ করে না, আমরা জানি যে মাত্র 8-10 হাজার কর্পোরেট করদাতার কাছ থেকে মোট ইনকাম ট্যাক্সের 70-80% মতো সরকার আহরণ করতে পারে, এবং সেটার একটা বড় অংশ আসে এই যে এআইটি নামে যে আমাদের এফেক্টিভলি যে 40% টপ লাইন ট্যাক্স ক্রিয়েট করা হয়, 30-40% টপ লাইন ট্যাক্স ক্রিয়েট করা হয় কমপ্লায়েন্ট কর্পোরেটের জন্য, সেখান থেকে। এটার মূল যে পয়েন্টটাতে আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, আপনাকে ব্যক্তি শ্রেণীর করদাতা এই সংখ্যাটা আপনাকে কয়েক গুণ বাড়াতে হবে। বাংলাদেশে 8 কোটি লোক কাজ করেন, তার মধ্যে 10 লাখের উপরে 30,000 টাকার উপরে মাসে ইনকাম করেন না, এটা মোটেই বিশ্বাসযোগ্য কিছু না। তার মানে হচ্ছে আপনাকে, এবং যেখানে ঢাকা শহরের একটা, মানে আমাদের হাউসহোল্ড এক্সপেন্ডিচার সার্ভে বলছে যে এভারেজ মিডল ইনকাম ফ্যামিলির ইনকাম হচ্ছে 41,000 টাকা, এক্সপেন্ডিচার হচ্ছে 41,000 টাকা। তার মানে কি, তারা অন এন এভারেজ যত মিডল ইনকাম হাউসহোল্ড আছে ঢাকা শহরে, তাদের সবাই ট্যাক্সের আওতায় থাকার কথা। সেটার কি কোনো লক্ষণ আমরা দেখতে পাই? কোথাও দেখতে পাচ্ছি না। বেসিক ইস্যুটা হচ্ছে, আমার মনে হয় যে ব্যবসা বাণিজ্য কিংবা থেকে ট্যাক্সের থেকে ব্যক্তিগত খাতের যে ট্যাক্সের ব্যাপারটা, সেটার ব্যাপারে হয়তোবা এনবিআর যদি আরো অনেক গুণ বেশি পদক্ষেপ নেন, সেটা বোধহয় অনেক বেশি কাজে দিবে। কারণ সেটা ঠিক আছে, সেটা আমরা এমন বলতে পারি। কিন্তু রোমানা হক, আপনার কাছে যদি একটু যাই, যে একটু বলতে চাই, বিগত সময়গুলোর দিকে যদি আমরা তাকাই, বিভিন্ন সময় আমরা দেখেছি বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো যারা রয়েছে, অনেকেই রয়েছে, আমি সবার কথা বলছি না, কর ফাঁকির একটি নজির কিন্তু রয়েছে। এনবিআর যখন হাত পড়ে বা অনুসন্ধানী কোনো প্রতিবেদন যখন আমরা দেখি, তখন দেখি যে এরকম অনেক প্রতিষ্ঠানই আছে যারা দিনের পর দিন কিন্তু এভাবে কর ফাঁকি দিয়ে আসছেন। এখন এইভাবে কড়াকড়ি করে এনবিআর কতটুকু সেই রাজস্ব আহরণ করতে সফলতা দেখাতে পারবে? আপনি বলছিলেন যে ব্যবসা বাণিজ্যের উপরে কিন্তু একটি প্রভাব পড়বে, তো সেই ক্ষেত্রে রাজস্ব আদায়কে আপনার লক্ষ্যমাত্রা অর্জনে কতটুকু সহায়ক হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। দেখুন, কর প্রশাসন ব্যবস্থায় সুশাসন তো আমাদেরকে নিশ্চিত করতেই হবে। সুতরাং কর ফাঁকি যারা যদি এরকম হয়, সেটা দেশীয় বড় কোম্পানি হোক বা বিদেশি কোনো কোম্পানিও হোক, তাদেরকে সেই নিয়ম অনুযায়ী তাদেরকে পদক্ষেপ সরকারকে নিতেই হবে। এবং কর যাতে ফাঁকি দেওয়া না যায়, সেজন্য আমরা সবসময় বলছি যে আমাদের ডিজিটাল পদ্ধতিতে কর ব্যবস্থাপনার করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, সেগুলো আমাদেরকে নিতে হবে। সুতরাং এই ব্যাপারে আসলে কোনো দ্বিমত নাই যে কর ফাঁকি রোধে সেটা যেই হোক না কেন, সেটার জন্য আসলে কর ব্যবস্থাপনাকে সহজ করা, স্বচ্ছ করা, সময়োপযোগী করা, এটাকে ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে সহজ করা, এটা আমাদেরকে করতে হবে। কিন্তু আসলে কর হারটা কিন্তু সমস্যা না, যেটা আশরাফ ভাইও বলছেন বা আমরা দীর্ঘদিন ধরে বলছি, আমাদের হলো কর জালটা। আমরা এই অল্প কিছু প্রতিষ্ঠান, অল্প কিছু ব্যক্তির উপরেই বছরের পর বছর এই করের এই বোঝাটা চাপাচ্ছি, এবং যখন আমরা এই করের হারটা বাড়াচ্ছি, সেটা ব্যবসাশীল প্রতিষ্ঠান হোক না কেন অথবা ব্যক্তি খাতে যারা হোক না কেন, যারা কর দিয়ে আসছেন, তাদের উপর কিন্তু আরো বাড়তি চাপ হচ্ছে। তো এখান থেকে আসলে এইভাবে কর হার বাড়িয়ে আমরা কিন্তু খুব বেশি দূর যেতে পারবো না। এবং এক সময় কিন্তু যারা কর দিচ্ছেন নিয়মিত, তারাও কিন্তু নিরুৎসাহিত হবেন এবং তারাও চিন্তা করবেন যে আমি কোন উপায়ে একটু আমি করটা কম দিতে পারি। তো সুতরাং সেই সুযোগটা আসলে আমাদের দেওয়া উচিত না। যারা আমাদেরকে নিয়মিত কর দিচ্ছেন তাদেরকে ধরে রাখা, এই কর ব্যবস্থাপনাকে স্বচ্ছ এবং সহজ করা, সে সাথে যারা নতুন করদাতা, যারা সক্ষম আছে, তাদেরকে করের জালের আওতায় নিয়ে আসা। এটা একদিনে হবে না। এখানে এনবিআরকে আসলে একটা পরিকল্পনা করতে হবে যে ধাপে ধাপে তারা কাদেরকে নিয়ে আসতে পারবে। এবং এটা তো এনবিআর এর নিশ্চয়ই তথ্য উপাত্ত আছে, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে তারা একসাথে বসতে পারে এবং এখানে ধাপে ধাপে তারা একটা পরিকল্পনা করতে পারে যে কিভাবে তারা করের আওতায় জনগণকে নিয়ে আসবে। তো সেই তথ্য উপাত্তর ভিত্তি করে এবং জনগণকে সেটা জানাতে হবে, একটা সংস্কৃতি তৈরি করতে হবে। হঠাৎ করে তার উপর কর চাপিয়ে না দিয়ে বরং তাকেও একটা সময় দিতে হবে যে আগামী 3 বছর পরে কিন্তু তোমাকে আমরা করের আওতায় নিয়ে আসছি। আর যাদের এখন টিন সার্টিফিকেট আছে কিন্তু কর দিচ্ছে না, সেটা তো এনবিআর জানে কারা দিচ্ছে না, তাহলে তাদের কাছেও যাক, কেন তারা দিচ্ছে না, তাদের অবস্থানটা কি, সেটাও বোঝার চেষ্টা করুক। আর আরেকটা যেটা আমরা বলি যে এই কর জাল বাড়ানোর ক্ষেত্রে তো শুধু মানুষের উপর কর বাড়িয়ে দিলে হবে না, জনগণ কি পাচ্ছে। আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে কর দিতে চাই
এরকম নিশ্চয়ই অনেকেই আছেন এবং ব্যবসায়ীরাও দিতে চাচ্ছেন না তা না, কিন্তু এই যে কর আমরা দিচ্ছি, আমরা বিনিময়ে কি পাচ্ছি? ব্যবসায়ীদেরকে কি আমরা সেই একটা অবকাঠামো দিতে পারছি, সেরকম অবস্থা দিতে পারছি যে তারাও আসলে এখানে এই করটা দিয়ে তারা মনে করছেন যে সেটার পরিবর্তে তারাও আসলে সুবিধা পাচ্ছেন? সাধারণ জনগণের জন্য তাই শুধু কর চাপালেই হবে না, আমাদের নাগরিক সুযোগ সুবিধা বলেন, আমাদের ব্যবসা বান্ধব পরিবেশ বলেন, এটাও কিন্তু নিশ্চিত করতে হবে। কারণ তাহলেও কিন্তু জনগণ মনে করবে যে হ্যাঁ, আমি আমার এখানে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে শুধু কর বাড়ালেই হবে না, নাগরিক সুযোগ সুবিধার দিকেও তাকাতে হবে এবং ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক পরিবেশটাও নিশ্চিত করতে হবে। আমি একটু জনাব আশরাফ আপনার কাছে একটু যেতে যাচ্ছি। এই যে ব্যবসায়িক পরিবেশ, এটা তো এক প্রকারের চাপ তৈরি করা হয়েছে আপনাদের উপরে যদি বলি, তাহলে সেক্ষেত্রে এই চাপ থেকে বেরিয়ে ব্যবসার বাণিজ্যের উপরে এই করের যে বোঝা বা এই যে চাপটা, এটা কি রকমের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু বলবেন, এবং এর থেকে পরিত্রাণের উপায়টা কি আপনার কাছ থেকে একটু জানতে চাবো। আসলে আপনারা কি চাইছেন ব্যবসায়ীরা? ধন্যবাদ। দেখুন, প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে ট্যাক্স স্ট্রাকচারে যে ভুলটা করছি, আমরা যে অল্প কয়েক হাতে গোনা গুটি কয়েক করদাতার উপরে পুরো করের ব্যবস্থার চাপটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি প্রথমেই মনে করি যে আপনি যদি এনবিআর এর সাথে এনবিআর-কে যেমন একটা সাহায্য করতে হবে। এনবিআর নিজে থেকে বললে তো এটা পারবে না। সেটা হচ্ছে যে আপনাকে তো আসলে এনশিওর করতে হবে যে বাংলাদেশে যত উপার্জনক্ষম ব্যক্তি আছেন সবাই আসলে কর জালের ভিতরে আছেন। তাদের আয় যদি কর মুক্ত সীমার উপরে থাকে তাহলে তাদেরকে কিছুটা হলেও কর দিতে হবে। এবং দেখুন, কর ছাড়া তো সরকারি রাস্তাঘাট, আইন প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস কোনো কিছু এক্সিস্ট করে না। তো আমরা যে একটা বড় ধরনের একটা ইয়ে করি সব জায়গায়, যে করের বদলে আমরা কি পাই, আপনি বলতে চাচ্ছেন কর যে না দিলে রাষ্ট্র থাকবে না। করজালের আওতাটাকে আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন আপনারা। ধন্যবাদ জানাচ্ছি জনাব আশরাফ আহমেদ, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রুমানা হক আপনাকে। দর্শক, শেষ করতে হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।